এর আগের ক্লাসে আমরা ন্যাশনাল ইনকামের একদম প্রথম দিকের কিছু কনসেপ্ট আলোচনা করেছি। আজকের ক্লাসে আমরা ন্যাশনাল ইনকামের আরো কিছু কনসেপ্ট আলোচনা করব এবং এই কনসেপ্টগুলো ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে ছোটখাটো অঙ্কও আমাদের আসবে। বেসিক্যালি এগুলোকে আমরা বলি ন্যাশনাল ইনকাম এগ্রিগেটস। যাই হোক, তা আমরা শুরু করি। একদম প্রথমেই যেটা আমাদের একটু জানা দরকার, অবশ্য আমরা জানি যে ন্যাশনাল ইনকাম বা জাতীয় আয় কাকে বলে। বাই ডেফিনেশন, national income is the aggregate of incomes from the participation in production of all earning unit of an economy over a financial year. This is the definition. মানেটা ভাঙলে যেটা দাঁড়ায়, একটা দেশে যারা প্রোডাকশনে পার্টিসিপেট করে, প্রোডাকশনে পার্টিসিপেট means either by supplying factors of production to the production firm, like somebody is supplying land, somebody is supplying labor, somebody is supplying organization, or somebody is supplying capital. So either by supplying factors of production to the firm or by organizing production, যে ইনকাম বা আর্নিংটা যারা করছে, দ্যাট ইজ যারা প্রোডাকশনে পার্টিসিপেট করে ইনকাম করছে, উই কল দেম আর্নিং ইউনিট। নাও within a specified period, generally it is taken a financial year or an year. So within a year, একটা দেশে যতজন আর্নিং ইউনিট আছে, এই আর্নিং ইউনিটরা উইদিন আ ইয়ার টোটাল যে ইনকামটা আর্ন করছে ফ্রম দ্য পার্টিসিপেশন অফ প্রোডাকশন, টোটাল যে আর্নিংটা তারা আর্ন করছে, দ্যাট ইজ কল্ড ন্যাশনাল ইনকাম। সো ন্যাশনাল ইনকাম ইজ দ্য এগ্রিগেট অফ ইনকাম অফ all the earning unit of an economy during a year. বাংলায় বললে, একটি নির্দিষ্ট আর্থিক বছরে কোনো দেশের সমস্ত উপার্জনকারী এককগুলি উৎপাদন ব্যবস্থায় অংশগ্রহণের মাধ্যমে অর্জিত আয়ের সমষ্টি হলো সেই দেশের সেই বছরের জাতীয় আয়। বাংলায় একই কথা বলা হচ্ছে যে একটা নির্দিষ্ট বছরে, আমরা আর্থিক বছর বলছি, একটা দেশে যতজন উপার্জনকারী একক আছে, মানে যারা উৎপাদন কার্যে অংশগ্রহণ করে, মানে উৎপাদনে তারা উপাদান সরবরাহ করতে পারে, যেমন কেউ উৎপাদনে জমি সরবরাহ করে, কেউ শ্রম দেয়, শ্রমিক শ্রম দেয়, কেউ মূলধন দিতে পারে, অথবা উৎপাদন ব্যবস্থাকে অর্গানাইজ করে, যেটাকে আমরা বলে থাকি উদ্যোগ, সেই উদ্যোগ মাধ্যমে যারা আয় করে তাদেরকে আমরা উপার্জনকারী একক বলি। এই উপার্জনকারী এককরা সারা বছরে মোট যত টাকা আয় করছে উৎপাদন থেকে, সেই মোট টাকাটা বা তাদের আয়ের সমষ্টিটাকে, এক বছরের আয়ের সমষ্টিটাকে আমরা বলি জাতীয় আয়। সো দ্যাট ইজ ন্যাশনাল ইনকাম। তাহলে এখানে একটা ব্যাপার কিন্তু আমরা প্রথমেই খুব ক্ল্যারিফাই করছি, পরে আরো করব, সেটা হচ্ছে জাতীয় আয় সেই ইনকাম গুলো যেগুলো প্রোডাকশনে পার্টিসিপেট করে, উৎপাদন ব্যবস্থায় অংশগ্রহণ করে আয় করা হয়েছে। উৎপাদন ব্যবস্থায় অংশগ্রহণ না করেও অনেক রকম আয় করা যায়, যেমন আগের ক্লাসে আমরা হস্তান্তর আয় নিয়ে আলোচনা করেছি। হস্তান্তর আয়
কিন্তু কোনো উৎপাদন ব্যবস্থায় অংশগ্রহণ না করেও পাওয়া যাচ্ছে। যেমন যিনি লক্ষ্মীর ভান্ডারে সরকারের কাছ থেকে ভাতা পান, তিনি কিন্তু কোনো উৎপাদন না করেই ওই ভাতাটা পাচ্ছেন। এই জাতীয় আয়গুলো তার মানে জাতীয় আয় বা ন্যাশনাল ইনকামে ঢুকবে না, will not be included in the national income. So transfer income or হস্তান্তর আয় ন্যাশনাল ইনকামে ইনক্লুডেড হবে না। এর পরের যে কনসেপ্টটাতে আমরা আসবো, যেটা যথেষ্ট গুরুত্বপূর্ণ কনসেপ্ট ন্যাশনাল ইনকামে, সেটা হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট অ্যাট মার্কেট প্রাইস। In short, in abbreviation, we call it GDP. Market price will be referred as MP. GDP MP. বাংলাতে বলে বাজার দামে স্থূল অভ্যন্তরীণ উৎপাদন। গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট অ্যাট মার্কেট প্রাইস বা বাজার দামে স্থূল অভ্যন্তরীণ উৎপাদন কি সেটা? By definition, gross domestic product at market prices is the market value of all final goods and services at prices prevailing in the market produced in the domestic territory of a country during a given year. একই জায়গা একটা বছরে একটা দেশের within the domestic territory, I mean within the boundary or the political boundary of a country, that means on the soil of the country, whatever final goods are produced. We have discussed final goods and intermediate goods in our last class. Here we only considered final goods. So all the final goods produced on the soil of a country, সেই ফাইনাল গুডস গুলো মার্কেটে যে প্রাইসে সেল করা হচ্ছে, দ্য প্রিভেলিং প্রাইসেস, অন দ্য বেসিস অফ দ্যাট প্রাইসেস সেই ফাইনাল গুডস গুলোর ভ্যালুয়েশন করা হয়, and that is the total valuation will be called gross domestic product. It is the definition. বাংলায় বললে একটি নির্দিষ্ট আর্থিক বছরে একটি দেশের অভ্যন্তরীণ সীমানার মধ্যে, তার মানে একটি আর্থিক বছরে এক বছরের মধ্যে অভ্যন্তরীণ সীমানা মানে একটা দেশের বাউন্ডারির মধ্যে, যেমন ভারতের ক্ষেত্রে ধরতে গেলে ভারতের সীমানার মধ্যে, সোজা কথায় ভারতের মাটিতে যেসব সম্পূর্ণ দ্রব্য সেবা কার্যাদি, ফাইনাল গুডস বা সম্পূর্ণ দ্রব্য এবং সেবা কার্যাদি তৈরি হচ্ছে, উৎপাদিত হচ্ছে, আর তাদের আর্থিক মূল্যের সমষ্টি হলো বাজার দামে স্থূল অভ্যন্তরীণ উৎপাদন। এ তো গেল ডেফিনিশন। জিনিসটাকে একটু ভেঙে বলা যাক। সোজা কথায় গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট অ্যাট মার্কেট প্রাইস বা স্থূল অভ্যন্তরীণ উৎপাদন বাজার দামে, যেটা অ্যাকচুয়ালি মিন করে সেটা হলো একটা দেশে টোটাল কত টাকার দ্রব্য বা কমোডিটি অ্যান্ড সার্ভিসেস বা সেবা উৎপাদন করা হয়েছে। So it actually accounts the total value of production. Why value? Actually gross domestic product বা স্থূল অভ্যন্তরীণ উৎপাদন মোট উৎপাদনটাকে, টোটাল প্রোডাকশনটাকে রেফার করে, কিন্তু এই মোট উৎপাদন বের করা খুব মুশকিল। চালের উৎপাদন মাপা হয় কিলোগ্রামে, কাপড়ের উৎপাদন মাপা হয় মিটারে। ধরা যাক একটা দেশে 100 কিলোগ্রাম চাল তৈরি হয়েছে, 100 মিটার কাপড় তৈরি হয়েছে। আমরা যদি মোট উৎপাদন বের করতে যাই
তাহলে 100 কিলোগ্রাম চাল আর 100 মিটার কাপড় অবশ্যই যোগ করা যাবে না, কারণ একটা কিলোগ্রাম আর একটা মিটার, কিলোমিটার তো করে দেওয়া যায় না এই দুটোকে যোগ করে। প্রত্যেকটা দ্রব্যর মাপার একক আলাদা, কাউকে কিলোগ্রামে মাপা হচ্ছে, কাউকে মিটারে মাপা হচ্ছে, কাউকে সংখ্যায় মাপা হচ্ছে, কাউকে লিটারে মাপা হচ্ছে। এদের নানান রকম একককে আমরা একসাথে করব কি করে? তার মানে তাদেরকে নিয়ে আসতে হবে একটা সাধারণ এককে। দে হ্যাভ টু বি কনভার্টেড ইনটু এ কমন ইউনিট। এই কমন ইউনিট বা সাধারণ এককটা হলো টাকা। কিরকম? ধরা যাক 100 কিলোগ্রাম চাল উৎপাদন হয়েছে, প্রত্যেক কিলোগ্রাম চালের দাম 50 টাকা, তার মানে 5,000 টাকার চাল উৎপাদন হয়েছে। 100 মিটার কাপড় উৎপাদন হয়েছে, প্রত্যেক মিটার কাপড়ের দাম হচ্ছে 100 টাকা, তার মানে 10,000 টাকার কাপড় উৎপাদন হয়েছে, 5,000 টাকার চাল, 10,000 টাকার কাপড়। এবার তো আমি এক করে দিতে পারি, 15,000 টাকার উৎপাদন। তাই মোট উৎপাদন, টোটাল প্রোডাকশন, স্থূল অভ্যন্তরীণ উৎপাদন বা গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, এটা মাপা হয় টাকার অঙ্কে। তার মানে আমরা বলতে পারি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বা স্থূল অভ্যন্তরীণ উৎপাদন হচ্ছে একটা দেশে মোট কত টাকার জিনিস, মানে দ্রব্য বা কমোডিটি অ্যান্ড সার্ভিস বা সেবা, মোট কত টাকার জিনিস এবং সার্ভিস উৎপাদিত বা প্রডিউসড হয়েছে। সো ইট ইজ দ্য টোটাল প্রোডাকশন ইন টার্মস অফ মানি, আর্থিক মূল্যে মোট উৎপাদন। এবার ব্যাপার যেটা হচ্ছে, এই যে আর্থিক মূল্যে আমরা আনলাম, সেটা আনলাম কি করে? চালের পরিমাণকে তার দাম দিয়ে গুণ করলাম, কাপড়ের পরিমাণকে তার দাম দিয়ে গুণ করলাম। এই যে দাম, এই দামটা কি? এটা হচ্ছে বাজারে যে দামে বিক্রি হচ্ছে, মার্কেটে। দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড মার্কেট প্রাইস বা বাজার দাম। তাহলে আমরা যে দামটা দিয়ে গুণ করছি, সেই দামটা হচ্ছে the price prevailing in the market. তাহলে এক কথায় বললে, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট এট মার্কেট প্রাইস বা বাজার দামে স্থূল অভ্যন্তরীণ উৎপাদন হলো একটা দেশের টোটাল প্রোডাকশন ইন টার্মস অফ মানি ভ্যালু। এখানে কিন্তু মাথায় রাখবে, এখানে প্রোডাকশনটা হচ্ছে প্রডিউসড অন দ্য সয়েল অফ দ্য কান্ট্রি, একটা দেশের মাটিতে যে প্রোডাকশনটা হয়েছে। কে প্রোডাকশন করেছে এটা কিন্তু এখানে ইম্পর্টেন্ট নয়। কোনো একটা দেশে যেমন দেশের লোকরা প্রোডাকশন করে, তেমনি দেশের বাইরের লোকেরাও প্রোডাকশন করে, মানে ফরেনাররাও আমাদের দেশে প্রোডাকশন করে। শুনে অবাক লাগছে না? কিন্তু ভেবে দেখো, কোকোকোলা, পেপসি, এদের কারখানাগুলো তো আমাদের দেশে রয়েছে। এরা আমাদের দেশে বসেও প্রোডাকশন চালাচ্ছে, উৎপাদন করছে। কিন্তু এরা তো এই দেশে, মানে এদের মালিকরা আর কি, তারা তো আর এদেশের লোক নয়, তারা তো বিদেশি। তাহলে বিদেশিরাও এদেশে এসে উৎপাদন করে। এখানে কিন্তু দেশি বা বিদেশি, সিটিজেন অর ফরেনার, এসব কিচ্ছু দেখা হচ্ছে না। এই দেশের মাটিতে যে প্রোডাকশনটা হয়েছে, দ্যাট টোটাল প্রোডাকশন ইজ অ্যাকাউন্টেড ইন গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট অর জিডিপি। তাহলে যদি আমরা জানতে চাই যে এই দেশের লোকেরা তাহলে কতটা প্রোডাকশন, কারণ এটার মধ্যে তো দেশি বিদেশি ফরেনার সব ঢুকে বসে আছে, তাহলে শুধু যদি আমি জানতে চাই যে ইন্ডিয়ানরা কত প্রোডাকশন, সেক্ষেত্রে আমাদের যেটা চলে আসতে হবে সেটা হচ্ছে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট অ্যাট মার্কেট প্রাইস বা বাজার দামে স্থূল জাতীয় উৎপাদন। লক্ষ্য করো, আগে এখানে ছিল ডোমেস্টিক, এখন এখানে আছে ন্যাশনাল।
সরি, এখানে ছিল জাতীয়, এখানে ছিল অভ্যন্তরীণ, এখন এখানে এসছে জাতীয়। তার মানে জাতীয় মানে জাতি, ন্যাশনাল মানে নেশন, মানে একটা নেশন বা একটা জাতি কতটা উৎপাদন করেছে। মানে সোজা কথায় বললে ইন্ডিয়ার ক্ষেত্রে ইন্ডিয়ার গ্রস ন্যাশনাল প্রোডাক্ট বা স্থূল জাতীয় উৎপাদন হচ্ছে ইন্ডিয়ানদের প্রোডাকশন। বাই ডেফিনেশন কি বলা হচ্ছে? GNPMP, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট অ্যাট মার্কেট প্রাইস, অ্যাব্রিভিয়েশনে GNPMP, is defined as the aggregate market value of all final goods and services produced by normal residents of a country during year. জিডিপি ডেফিনেশনের সঙ্গে কোনো পার্থক্য নেই এত দূর অবধি। is defined as the aggregate market value of final goods and services. Aggregate market value মানে সেম, চেঞ্জটা এসে গেল এখানে। produced by normal residents of a country, এখানে কিন্তু ফরেনারদের বাদ দিয়ে দেওয়া হবে, তার মানে কোকা-কোলা পেপসি বাদ চলে গেল, অনলি ইন্ডিয়ানদের প্রোডাকশন ধরা হলো। পার্থক্যটা খুব বড়ভাবে চলে আসছে, যেখানে জিডিপি is accounting production of the soil, GNP is accounting production of the people. So in case of GNP, soil is not important. So an Indian is producing abroad, his production will be included here. বাংলায় আসি, একটি নির্দিষ্ট আর্থিক বছরে একটি দেশের সমস্ত নাগরিক পার্থক্য তৈরি করছে। নাগরিক দ্বারা উৎপাদিত যাবতীয় সম্পূর্ণ দ্রব্য সেবা কার্যাদির আর্থিক মূল্যের সমষ্টি। এই কথাগুলো আমরা অভ্যন্তরীণ উৎপাদনেও বলেছিলাম, কিন্তু পার্থক্য যেটা তৈরি করলো, এখানে দেশের সীমানা বলা হলো না, বলা হলো দেশের নাগরিক। তার মানে এই নাগরিক যদি এদেশে বসে উৎপাদন করে তাহলেও যেমন এখানে আসবে, বিদেশে বসে উৎপাদন করলেও এখানে আসবে। আর অবশ্যই এদেশে বসে যে বিদেশিরা উৎপাদন করছে তা এখানে আসবে না। তাই এটা হচ্ছে জাতীয় উৎপাদন। আচ্ছা, এই গ্রস ন্যাশনাল প্রোডাক্ট এট মার্কেট প্রাইস বা বাজার দামে স্থূল জাতীয় উৎপাদন, এটাকে বের করা হয় কিভাবে? এটাকে বেসিক্যালি বের করা হয় গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বা স্থূল অভ্যন্তরীণ উৎপাদন থেকেই। কিন্তু তার জন্য একটা বিশেষ কনসেপ্ট বা আরো একটা কনসেপ্ট সম্বন্ধে আমাদের জানতে হবে, সেটা হলো নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড, অ্যাব্রিভিয়েশন হচ্ছে NFIA, বাংলায় বিদেশ থেকে আগত বা অর্জিত নিট উপাদান আয়। অ্যাকচুয়ালি এটা কি? সোজা কথায় বলতে গেলে আমাদের দেশের বহু প্রতিষ্ঠান বা অর্গানাইজেশন বা বিজনেস ফার্ম বা বিজনেসম্যান, যারা আমাদের দেশের সিটিজেন নাগরিক, তারা কিন্তু বিদেশে উৎপাদন চালায়। এরকম ছোটখাটো এক্সাম্পল দেওয়া যায়, যেমন আদানিরা বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদন করে। আদানি তো ভারতীয়, কিন্তু উৎপাদন কার্যটা চালাচ্ছে বাংলাদেশে। তা এই যে ভারতীয়রা বিদেশে উৎপাদন করছে, তারা অবশ্যই তাদের প্রফিটের ইনকামটা, মানে যে টাকাটা তারা প্রফিট করছে বা যে টাকাটা তারা প্রফিট হিসাবে পাচ্ছে, সেটা একটা ভারতীয় আয়। এই টাকাটাকে আমরা বলি ফ্যাক্টর ইনকাম আর্নড ফ্রম অ্যাব্রড। তার মানে Indians who are producing in abroad, their income, that can be a profit income, that can be a
and interest income, whatever, that can be a wage also, are referred as factor income earned from abroad. বাংলায় বললে বিদেশ থেকে আগত উপাদান আয়। তার মানে সোজা কথায় যেসব ভারতীয়রা বিদেশে উৎপাদন কার্যে অংশ নিয়ে আয় করছে, সেটা মুনাফা হতে পারে, সেটা সুদ হতে পারে, সেটা মজুরি হতে পারে, যাই হোক, সেটা যেহেতু একজন ভারতীয় আয় করছে, সেটাকে আমরা বলবো বিদেশ থেকে আগত উপাদান আয়। অ্যাট দ্য সেম টাইম যেসব ফরেনাররা এদেশে বসে আয় করছে, যেমন ধর একজন ডাক্তার চেন্নাইয়ের একটা হসপিটালে, আমেরিকান ডক্টর চেন্নাইয়ের একটা হসপিটালে তিনি অন ইনভিটেশন অপারেট করছেন, তাহলে তিনি যে টাকাটা এখান থেকে আর্ন করবেন, দ্যাট ইজ অ্যান ইনকাম অফ আ ফরেনার ফ্রম আওয়ার কান্ট্রি। এই ইনকামটাকে আমরা বলি ফ্যাক্টর ইনকাম পেড অ্যাব্রড। যেমন কোকোকোলা পেপসির প্রফিট, দো প্রোডাকশনটা এদেশে হচ্ছে, বাট profit is earned by some foreign nationals, so that profit is called factor income paid abroad বা বিদেশে প্রেরিত উপাদান আয়। তার মানে যে বিদেশিরা এদেশ থেকে আয় করছে, তাদের আয়টাকে আমরা বলবো বিদেশে প্রেরিত উপাদান আয়। এখন যেসব ভারতীয়রা বিদেশে আয় করছে, দ্যাট ইজ ফ্যাক্টর ইনকাম আর্নড ফ্রম অ্যাব্রড বা বিদেশ থেকে আগত উপাদান আয়, এবং যেসব বিদেশিরা এদেশ থেকে আয় করছে, দ্যাট ইজ ফ্যাক্টর ইনকাম পেড অ্যাব্রড বা বিদেশে প্রেরিত উপাদান আয়। এটার থেকে এটাকে যদি মাইনাস করা হয় বা এটার থেকে এটাকে যদি মাইনাস করা হয়, যেটা বেরোয়, দ্যাট ইজ কল্ড নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড বা বিদেশ থেকে আগত নেট উপাদান আয়। এটা হলো নিট উপাদান আয়। এবার স্থূল অভ্যন্তরীণ উৎপাদন বা গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, যেটা অ্যাকচুয়ালি মাপছে এদেশে উৎপাদিত জিনিসের মূল্য, তার সাথে বিদেশে যে ভারতীয়রা আয় করছে সেটাকে যদি অ্যাড করা হয়, আর ওই এদেশে উৎপাদনের মধ্যে অবশ্যই কোকোকোলা পেপসির উৎপাদন আছে, সেটাকে যদি মাইনাস করে দেওয়া হয়, মানে সোজা কথায় জিডিপি এমপিতে নেট ফ্যাক্টর অফ ইনকাম ফ্রম অ্যাব্রড, তার মানে এই গোটা জিনিসটা যদি অ্যাড করা হয়, এটা যদি অ্যাড করা মানে কি, ফ্যাক্টর ইনকাম আর্ন ফ্রম অ্যাব্রড, এটা অ্যাড হচ্ছে, ফ্যাক্টর ইনকাম পেড অ্যাব্রড মাইনাস হচ্ছে, তবেই না বেরোচ্ছে নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড। বা বাংলায় বললে, এক মিনিট, বাজার দামে স্থূল অভ্যন্তরীণ উৎপাদন বা জিডিপি, তার সঙ্গে যদি এনএফআইএ মানে বিদেশ থেকে আগত উপাদান আয়, এটা অ্যাড করা হচ্ছে এবং মাইনাস করে দেওয়া হচ্ছে বিদেশে প্রেরিত উপাদান আয়। তার মানে সোজা কথা, এনএফআইএ কে যদি অ্যাড করা হয়, তাহলে যেটা বেরোয় সেটা হচ্ছে বাজার দামে স্থূল জাতীয় উৎপাদন বা গ্রস ন্যাশনাল প্রোডাক্ট অ্যাট মার্কেট প্রাইস। তাহলে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট বা বাজার দামে স্থূল জাতীয় উৎপাদন, এটা জিডিপি থেকে বের করার রাস্তা হলো নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড বা বিদেশ থেকে আগত নিট উপাদান আয় জিডিপির সঙ্গে যোগ করা। তাহলে জিডিপির সঙ্গে নিট উপাদান আয় যোগ করলে বেরিয়ে আসে বাজার দামে স্থূল জাতীয় উৎপাদন বা গ্রস ন্যাশনাল প্রোডাক্ট অ্যাট মার্কেট প্রাইস।
তাহলে জিডিপি আর জিএনপি, স্থূল অভ্যন্তরীণ উৎপাদন, স্থূল জাতীয় উৎপাদন, এই দুটো তো আমরা জানলাম। এর পরের যে কনসেপ্টটাতে আমরা আসব সেটা হচ্ছে ডেপ্রিসিয়েশন বা অবচয়। এখন এই ডেপ্রিসিয়েশন বা অবচয় কি, কমার্সের ছেলে মেয়েরা অবশ্যই এটা নিয়ে তোমরা পড়ে থাকবে। যাই হোক, জাতীয় আয়ের ক্ষেত্রে হ্যাঁ ওই ধারণাটাকে আরেকটু মডিফাই করে নেওয়া হয়। আমি আগে ডেফিনেশন ওয়াইজ যাই। বাই ডেফিনেশন, depreciation refers to a fall in the value of fixed assets due to normal wear and tear. বাংলায় বললে, উৎপাদন প্রক্রিয়া চলাকালীন স্থির মূলধনের যে ক্ষয়ক্ষতি হয় তাকে বলে অবচয়। আচ্ছা, একদম উদাহরণের সাহায্যে ব্যাপারটা বোঝানো যাক। ধরো একটা জেরক্সের দোকানে একটা জেরক্স মেশিন কেনা হচ্ছে। এই জেরক্স মেশিনটা হচ্ছে ফিক্সড অ্যাসেট বা স্থির মূলধন, স্থায়ী মূলধনও বলা হয়, ফিক্সড ক্যাপিটালও বলা হয়। এবার এই জেরক্সের মেশিনে জেরক্স করতে করতে 6 মাস পর দেখা গেল ওর কার্টিজটা খারাপ হয়ে গেছে, তখন একটা নতুন কার্টিজ কিনতে হবে। এই যে কার্টিজটা খারাপ হয়ে গেল, মানে যেটা প্রিন্ট করে, যার মধ্যে কালিয়া থাকে, তোমরা অনেকে দেখেও থাকতে পারো, এই কার্টিজটা অ্যাকচুয়ালি কেন খারাপ হলো? কারণ ব্যবহারের ফলে, ডিউ টু ইউজ, যেটাকে আমরা বলি ওয়্যার অ্যান্ড টিয়ার। এই যে ওয়্যার অ্যান্ড টিয়ারের ফলে কার্টিজটা খারাপ হয়ে গেল, দিস ইজ কল্ড ডেপ্রিসিয়েশন। এবার ধরা যায় একটা নতুন কার্টিজ কেনা হলো 1000-2000 টাকা দিয়ে, বা 2500 টাকা খরচ করে একটা নতুন কার্টিজ কেনা হলো। এই নতুন কার্টিজটা কেনা কেন হলো? পুরোনো কার্টিজটাকে রিপ্লেস করতে। তার মানে পুরোনো কার্টিজটা ওয়্যার অ্যান্ড টিয়ার হয়ে গেছিল, ডেপ্রিসিয়েটেড হয়ে গেছিল, সেইটাকে মেকআপ দেওয়া হলো নতুন কার্টিজ দিয়ে। তাহলে নতুন কার্টিজের জন্য যে খরচটা হলো 2500 টাকা, that will be called depreciation cost, বাংলায় অবচয় ব্যয়। তার মানে সোজা কথায়, যে মেশিনারিজ গুলো কারখানায় চলছে, টাইমের সাথে সাথে সেগুলোর ওয়্যার অ্যান্ড টিয়ার হচ্ছে, ফলে সেগুলো খারাপ হচ্ছে। এই খারাপ হচ্ছে বিকজ অফ ডেপ্রিসিয়েশন বা অবচয়। এবং এইটাকে আবার রিপেয়ার করে আবার চালু কন্ডিশনে আনতে যে টাকাটা খরচ হচ্ছে, দ্যাট ইজ কল্ড ডেপ্রিসিয়েশন কস্ট বা অবচয় ব্যয়। সো দ্যাট ইজ দ্য কেস অফ ডেপ্রিসিয়েশন নর্মাল। In case of national income, depreciation is taken like in same concept, একটু differently treat করা হয়। যেমন ধরা যাক, এশিয়ান পেন্টস কোনো একটা ইয়ারে 1 লাখ লিটার বা 1 লক্ষ লিটার পেন্ট তৈরি করেছে। এই 1 লক্ষ লিটার পেন্টের মধ্যে 40,000 লিটার, 40,000 লিটার পেন্ট ইউজ হলো পুরনো বাড়ি, যেগুলোর রং ছিল কিন্তু বর্তমানে রং চুটে গেছে, রং ক্ষয়ে গেছে, সেগুলোকে রিপেন্ট করার কাজে। আর বাকি 60,000 লিটার বা 60,000 লিটার পেন্ট ইউজ হলো নিউলি কনস্ট্রাক্টেড, নতুন তৈরি হওয়া বাড়ি যার অবভিয়াসলি রং নেই, তাকে রং করতে, টু পেন্ট ইট। তাহলে লক্ষ্য কর, এই 1 লাখ লিটার অফ পেন্ট, তার মধ্যে 40,000 লিটার ইউজড হলো ওল্ড বিল্ডিং কে রিপেন্ট করতে। ওল্ড বিল্ডিং এর রং চটে গেছিল, সেটাকে আমরা কি বলতে পারি? অবভিয়াসলি ডেপ্রিসিয়েশন। তার মানে এই যে 40,000 লিটার পেন্ট যেটা ওল্ড বিল্ডিং কে রিপেন্ট করতে ইউজ হলো, সো দ্যাট 40,000 লিটার পেন্ট will be considered here as depreciation. 60,000 লিটার নিউ বিল্ডিং এ গেছে,
সো 40,000 লিটার যেটা ওল্ড বিল্ডিং কে রিপেন্ট করতে ইউজ হলো, দ্যাট ইজ দ্য ডেপ্রিসিয়েশন। নাও ন্যাশনাল ইনকামে এই ডেপ্রিসিয়েশন কে ইউজ করা হয় কিভাবে? লেট আস নেট ডোমেস্টিক প্রোডাক্ট at market price. এটা এনএনপি নয়, that will be এনডিপি, এনডিপি-এমপি. It's a typo error. That would be এনডিপি. বাজার দামে নিট অভ্যন্তরীণ উৎপাদন জিনিসটা কি? Gross domestic product at market price, that is the total production of a country by production on the soil of a country. That means it includes that 1 lakh liter paint of Asian paints. Now out of that 40,000 liter paint of Asian paint is the depreciation. We have to deduct it. So as we deduct depreciation from the gross domestic product at market price, we will get net domestic product at market price. So net domestic product at market price is actually representing the value of the new production, not the depreciation. বাংলায় বললে স্থূল বাজার দামে স্থূল আভ্যন্তরীণ উৎপাদন তার থেকে অবচয় মানে ডেপ্রিসিয়েশন মাইনাস করা হবে। লক্ষ্য কর, এশিয়ান পেন্টস এর 1 লক্ষ লিটার পেন্ট কিন্তু এর মধ্যে ইনক্লুডেড আছে, কারণ সেটা এই দেশে প্রডিউস হয়েছে এবং 1 লক্ষ লিটারই প্রডিউস হয়েছে। বাট নাও যে 40,000 লিটার পেন্ট পুরোনো বাড়ি রং করতে ইউজ হয়েছে সেটা হচ্ছে অবচয়, সেটা এবার আমরা মাইনাস করে দিই। তাহলে পড়ে থাকলো 60,000 লিটার পেন্ট যেটা শুধুমাত্র নতুন বাড়িতে গেছে। সো অনলি দ্য নিউ থিং, দ্যাট ইজ কল্ড বাজার দামে নিট অভ্যন্তরীণ উৎপাদন বা নেট ডোমেস্টিক প্রোডাক্ট বা এনডিপি। এখানে একটা সহজ জিনিস তাহলে বোঝা যাচ্ছে যে যখনই আমরা গ্রস থেকে ডেপ্রিসিয়েশন মাইনাস করব, উই উইল গেট নেট। বাংলায় বললে যখনই স্থূল থেকে অবচয় বিয়োগ করা হবে আমরা পাবো নিট। তাহলে একই ট্রিটমেন্ট আমরা এনএনপির ক্ষেত্রেও করতে পারি, সেটা আমরা একটু পরে দেখছি। তাহলে আমরা যদি ডিফাইন করতে চাই, ডেফিনেশন হবে নেট ডোমেস্টিক প্রোডাক্ট এট মার্কেট প্রাইস ইজ দ্য মার্কেট ভ্যালু অফ ফাইনাল গুডস এন্ড সার্ভিসেস এট প্রাইসেস প্রিভেলিং ইন দ্য মার্কেট প্রডিউসড ইন দ্য ডোমেস্টিক টেরিটরি। লক্ষ্য কর, এত দূর অব্দি পুরো জিডিপির ডেফিনেশন চলছে, জিডিপির ডেফিনেশন। পার্থক্যটা কোথায় হলো? মেকিং অ্যালাউন্সেস ফর ডেপ্রিসিয়েশন, মানে ডেপ্রিসিয়েশনকে বাদ দিয়ে। So entirely GDP definition, just with a single exception, that is the thing, allowances for depreciation. বাংলায় একটি নির্দিষ্ট আর্থিক বছরে একটি দেশের অভ্যন্তরীণ সীমানার মধ্যে উৎপাদিত যাবতীয় সম্পূর্ণ দ্রব্য সেবা কার্যাদির আর্থিক মূল্যের সমষ্টি এতদূর অবধি পুরো স্থূল অভ্যন্তরীণ উৎপাদনের ডেফিনেশন। পার্থক্য এলো এখানে সমষ্টি থেকে অবচয় ব্যয় বাদ দিলে। সো এন্টায়ারলি ডেফিনেশন অফ জিডিপি, পুরোপুরি স্থূল অভ্যন্তরীণ উৎপাদনের সংজ্ঞা শুধু ডেপ্রিসিয়েশন বাদ দেওয়ার ব্যাপারটা তৈরি করে দিচ্ছে বাজার দামে নিট অভ্যন্তরীণ উৎপাদন বা নেট ডোমেস্টিক প্রোডাক্ট অ্যাট মার্কেট প্রাইস। তাহলে এই হলো নেট ডোমেস্টিক প্রোডাক্ট অ্যাট মার্কেট প্রাইস। এবার পরেরটাতে যাই। আমি একটু আগেই বলছিলাম যে যা করেছি জিডিপির ক্ষেত্রে তা যদি আমরা এবার জিএনপির ক্ষেত্রে করি, নেট ন্যাশনাল প্রোডাক্ট অ্যাট মার্কেট প্রাইস বা এনএনপি-এমপি,
বাজার দামে নিট জাতীয় উৎপাদন। একই ব্যাপার, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট অ্যাট মার্কেট প্রাইস, তার থেকে ডেপ্রিসিয়েশন মাইনাস করলেই আমরা পেয়ে যাব নেট ন্যাশনাল প্রোডাক্ট অ্যাট মার্কেট প্রাইস। তার মানে গ্রস বিকামস নেট as we subtract depreciation. বাংলায় বাজার দামে স্থূল জাতীয় উৎপাদন, তার থেকে অবচয় মাইনাস করলেই বাজার দামে নিট জাতীয় উৎপাদন। তার মানে অবচয় বিয়োগ দিলে স্থূল হয়ে যায় নিট। বাই ডেফিনেশন আবার একই গল্প, আবার একই জিনিস, এত দূর অবধি পুরোপুরি এনএনপি ডেফিনেশন। আপ টু দ্যাট ইট ইজ দ্য ডেফিনেশন অফ এনএনপি উইথ আ সিঙ্গেল এক্সেপশন আফটার মেকিং অ্যালাউন্সেস ফর ডেপ্রিসিয়েশন। তার মানে এনএনপি জিএনপি একই জিনিস, জিএনপি তে ডেপ্রিসিয়েশনকে ইনক্লুড করা আছে, এনএনপি তে ডেপ্রিসিয়েশন এক্সক্লুডেড হচ্ছে। ইন বেঙ্গলি এতদূর অবধি পুরোপুরি স্থূল জাতীয় উৎপাদন, সমষ্টি অবধি স্থূল জাতীয় উৎপাদনের যা ডেফিনিশন তাই, শুধু পার্থক্য রইল এখানে। তার মানে স্থূল জাতীয় উৎপাদনে ডেপ্রিসিয়েশন ধরা আছে, নিট জাতীয় উৎপাদনের ডেপ্রিসিয়েশন নেই। তার মানে নিট কথাটা আসা মানেই ডেপ্রিসিয়েশন বাদ গেছে। তাহলে এই হলো নেট ন্যাশনাল প্রোডাক্ট অ্যাট মার্কেট প্রাইস। এরপরে যে জিনিসটায় আসবো আমরা, নেট ইনডিরেক্ট ট্যাক্স বা নেট পরোক্ষ কর কাকে বলে? Net indirect tax refers to the difference between indirect taxes and subsidies. It is the difference between indirect tax and subsidies. As we have already learned, indirect tax, or already know that indirect tax is basically taxes imposed upon commodities. Government has imposed several taxes on commodities which are included within the price of those commodities. The most easy and known example is GST, Goods and Service Tax, that is actually included in the price of the commodity. We all know that whenever we are dining at a restaurant, we know that after the cost of the food, there will be GST and we have to pay the total. So, indirect tax is the tax upon the commodities, and we have already discussed about subsidies when we are discussing about transfer payment. Subsidy is actually the price reducing factor. When government pays a part of the price, that is called subsidy. Now, the difference between indirect tax and subsidy is actually indirect tax minus subsidy. That is called net indirect tax. বাংলায় নিট পরোক্ষ কর হলো পরোক্ষ কর মাইনাস ভর্তুকি। আচ্ছা, পরোক্ষ কর হলো যে কোনো দ্রব্য বা সেবার উপরে সরকার যে করটা বসায়। খুব সহজ এক্সাম্পল হলো জিএসটি, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, বা বাংলায় বললে পণ্য ও সেবা কর। আমরা জানি রেস্টুরেন্টে খাবার খেতে গেলে খাবারের যা বিল হয় তার সঙ্গে জিএসটি অ্যাড হয়ে আমাকে টোটালটা পে করতে হয়। এই জিএসটিটাই হলো ইনডিরেক্ট ট্যাক্স বা পরোক্ষ কর। আর ভর্তুকি নিয়ে আমরা একটু আগেই আলোচনা করছিলাম যখন আমরা হস্তান্তর ব্যয় বা হস্তান্তর আয় আলোচনা করছিলাম। এটা অ্যাকচুয়ালি জিনিসের দাম কমায়, যখন কোনো একটা জিনিসের দামের একটা অংশ সরকার দিয়ে দেয়, আমাদের দিতে হয় না, তখন সেটাকে বলে ভর্তুকি।
এবার সরকার মোট যতটা ইনডিরেক্ট ট্যাক্স, দেখ উই আর টকিং অ্যাবাউট, উই আর ডিসকাসিং ম্যাক্রো ইকোনমিক্স। এখানে কিন্তু ইনডিরেক্ট ট্যাক্স বলতে ইট ইজ নট আ ট্যাক্স আপন আ পার্টিকুলার কমোডিটি, ইট ইজ দ্য টোটাল ইনডিরেক্ট ট্যাক্স executed upon all the commodities, imposed upon all the commodities, the total indirect tax, the total collection of the government from the sale of goods and services. এখানে পরোক্ষ কর বলতে কোনো একটা দ্রব্যের উপর বসানো জিএসটির কথা বলা হচ্ছে না, এখানে টোটাল জিএসটি বা আরো যা যা রকমের কর হতে পারে যেগুলো কোনো দ্রব্য বা সেবার উপর বসানো হয়, যেমন সিগারেটের উপর এক্সাইজ ডিউটি বা আবগারি শুল্ক বসানো হয়, সমস্ত কিছু পরোক্ষ করের মধ্যে পড়ে। এই সমস্ত রকম কর থেকে সরকার যে টোটাল টাকাটা পাচ্ছে সেটা কিন্তু এখানে ধরা হচ্ছে। আর সরকার যে টোটাল সাবসিডি দিচ্ছে বা ভর্তুকি দিচ্ছে, so it is the subsidies upon all commodities, the total subsidy, সমস্ত রকম দ্রব্যের উপর যে ভর্তুকি বসানো হয়েছে পুরোটাই। এই দুটোর পার্থক্য হলো নিট পরোক্ষ কর। তার মানে সোজা কথায় পরোক্ষ কর থেকে ভর্তুকি বাদ দিলে আমরা পাই নিট পরোক্ষ কর। whenever we are deducting subsidies from indirect tax, we get net indirect tax. So that's the concept of net indirect tax. Let us now see, আমরা এবার দেখব এই net indirect tax কনসেপ্টটা আমরা ন্যাশনাল ইনকামে কিভাবে ইউজ করব। ফার্স্টে আমরা একটু দুটো কনসেপ্ট জেনে নিই, ফ্যাক্টর কস্ট এন্ড মার্কেট প্রাইস। অনেকক্ষণ ধরে আমরা মার্কেট প্রাইস বলে যাচ্ছি। এবার একটা নতুন কনসেপ্ট আসবে, দ্যাট ইজ ফ্যাক্টর কস্ট, উপাদান ব্যয় বনাম বাজার দাম। আমরা একটু আগে অব্দি অভ্যন্তরীণ উৎপাদন, জাতীয় উৎপাদন সবকিছুর ক্ষেত্রেই আমরা বাজার দাম কথাটা ব্যবহার করেছি। এবার একটা নতুন কনসেপ্ট আনবো আমরা, সেটা হচ্ছে উপাদান ব্যয়। একটা উদাহরণ নিয়ে ধরা যাক, ধর একটা ওষুধ, একটা মেডিসিন, কস্ট অফ প্রডিউসিং দ্যাট মেডিসিন ইজ ₹500। তার মানে যে কারখানাটা বা যে ফার্মাসিউটিক্যাল কোম্পানিটা এই ওষুধটা বানিয়েছে, এই ওষুধটা বানাতে তার খরচ হয়েছে 500 টাকা। এই যে 500 টাকা তার খরচ হয়েছে, এটাকে আমরা বলি উপাদান ব্যয় বা factor cost. So factor cost is actually the cost of the production. Factor cost includes profit, wage, interest, rent, all the factors cost. উপাদান ব্যয় অ্যাকচুয়ালি কোনো একটা দ্রব্যের ব্যয়। এই উপাদান ব্যয়ের মধ্যে মুনাফা আছে, এই উপাদান ব্যয়ের মধ্যে খাজনা আছে, এই উপাদান ব্যয়ের মধ্যে সুদ আছে, এই উপাদান ব্যয়ের মধ্যে মূলধন আছে। As we know, there are 4 factors of production. 4টে উৎপাদনের উপাদান হয়, আমরা পড়েছি সেমিস্টার 1 এ। জমি, শ্রম, মূলধন, উদ্যোগ, ল্যান্ড, লেবার, ক্যাপিটাল এন্ড অর্গানাইজেশন। এই 4টে উপাদানে 4 রকম খরচ। জমির জন্য খাজনা, মূলধনের জন্য সুদ, শ্রমের জন্য মজুরি, উদ্যোগের জন্য মুনাফা। There are 4 types of factor cost. For those 4 factors, rent is for land, wage is for labor, interest is for capital, and profit is for organization. So factor cost means in this 500 we have, it is the aggregate of rent, wage, interest and profit. উপাদান ব্যয় মানে এই 500 টাকার মধ্যে বা এই 500 টাকাটা হলো খাজনা, সুদ, মজুরি আর মুনাফার যোগফল, এটাই হলো উপাদান ব্যয়। এবার নর্মালি বাজার দাম কিভাবে তৈরি হয়, ধরা যাক এই উপাদান ব্যয়ের উপর মানে এই 500 টাকার উপর সরকার একটা 10% জিএসটি বসিয়েছে, পরোক্ষ কর বা ইনডিরেক্ট ট্যাক্স। 500 এর 10% মানে ₹50। তার মানে ₹50 একটা ইনডিরেক্ট ট্যাক্স বা পরোক্ষ কর,
এই মেডিসিনটার উপর বসানো হয়েছে, তাহলে এই মেডিসিনটার দাম হলো 550 টাকা বা 550 রুপিস। সরকার ট্যাক্স তো ফ্ল্যাটলি সবকিছুর উপর বসায়, কিন্তু তারপর কনসিডার করে দেখলো যে এই মেডিসিনটার এতটা দাম হওয়া ঠিক নয়, তাহলে সরকার ঠিক করলো এটার উপর একটু ভর্তুকি বা সাবসিডি দেবে। Therefore, government gives a subsidy of ₹10 বা 10 টাকার একটা ভর্তুকি সরকার এর উপর দেওয়া ঠিক করলো। তার মানে এটা দাম ট্যাক্সের পর হয়ে গেছিল, আফটার ট্যাক্স ইট বিকামস 550 rupees, but as government is now paying ₹10 of that 550, গভর্নমেন্ট কিন্তু এখন 10 টাকা দিয়ে দিচ্ছে, 550 টাকা দামের 10 টাকা গভর্নমেন্ট দিয়ে দিচ্ছে। তাহলে জিনিসটা অ্যাকচুয়ালি এখন ভ্যালু হলো 540। এই যে 540, ইট ইজ কল্ড মার্কেট প্রাইস বা বাজার দাম। এখন ঘটনা হচ্ছে স্থূল আভ্যন্তরীণ উৎপাদন বা গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, স্থূল জাতীয় উৎপাদন বা গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, এগুলো সবকটাই আমরা এস্টিমেট করেছি বাই ইউজিং মার্কেট প্রাইস। এই মার্কেট প্রাইসের মধ্যে একটা পোর্শন আছে ইনডিরেক্ট ট্যাক্স, যেটা অবভিয়াসলি জেনারেল পিপল পায়নি, সেটা চলে গেছে গভর্নমেন্টের কাছে। আবার এই মার্কেট প্রাইসের মধ্যে যেটা নেই সেটা সাবসিডি, যেটা জেনারেল পিপল অ্যাকচুয়ালি এনজয় করেছে, তার দামটা কম পড়েছে। তাহলে দেয়ারফোর আমাদের যদি জেনারেল পিপল অ্যাকচুয়ালি কত টাকা পেয়েছে সেটা জানতে হয়, তাহলে then we have to deduct indirect tax from the GDP MP, because indirect tax actually is taken by the government. So we have to deduct it, and we have to add subsidy because it is the actual benefit that we actually get with the people. So we have to deduct indirect tax and we have to add subsidy. That will give us GDP at factor cost, that is gross domestic product at factor cost, or GDP FC. Now there are slight bit of modification here. Actually, if we put a bracket here and here, that is indirect tax and subsidy, so within bracket that plus sign will be converted into the minus sign, so therefore it will become indirect tax minus subsidy. Just in the previous slide we had also seen that indirect tax minus subsidy will give us the net indirect tax. Therefore we are doing actually GDP market price, we are deducting net indirect tax from the GDP market price, which actually give us the GDP factor cost by gross domestic product at factor cost. বাংলাতে ব্যাপারটা বললে জিডিপি এমপি থেকে পরোক্ষ কর আমরা বাদ দেব, কারণ মার্কেট প্রাইসে যখন আমরা জিডিপি এমপি বা স্থূল অভ্যন্তরীণ উৎপাদন বের করেছিলাম তখন মার্কেট প্রাইসের সঙ্গে পরোক্ষ কর ঢুকে গেছিল, কারণ পরোক্ষ কর অ্যাড হয়, ইনডিরেক্ট ট্যাক্স অ্যাড হয়। তাহলে এবার টাইম হচ্ছে এটা বের করে নেওয়া, কারণ এই টাকাটা আমরা সাধারণ মানুষ বা একজন উৎপাদক পায় না, এটা সরকার নিয়ে নেয়, তাই এটাকে আমরা মাইনাস করব। অন্যদিকে ভর্তুকি, যেটা মার্কেট প্রাইসে থাকে না, অ্যাকচুয়ালি মার্কেট প্রাইস ভর্তুকি পড়লে কমে যায়, ভর্তুকিটা আমরা অ্যাকচুয়ালি এনজয় করি কারণ আমাদের বেনিফিট হয়, সো ইটস আ বেনিফিট, এটাকে আমরা অ্যাড করব। অ্যাড করলে যেটা আসে দ্যাট ইজ উপাদান ব্যয় স্থূল আভ্যন্তরীণ উৎপাদন, জিডিপি এফসি। এবার আমরা এখানে একটু সামান্য পরিবর্তন করব, পরোক্ষ করের আগে আর ভর্তুকির পিছনে যদি ব্র্যাকেট বসিয়ে দিই তাহলে ব্র্যাকেটের মধ্যে চলে আসাতে এই প্লাস সাইনটা মাইনাস সাইন হয়ে যাবে। এই প্লাস সাইনটা মাইনাস সাইন হয়ে গেলে এই যে জিনিসটা তৈরি হলো
এটা আমরা আগের স্লাইডেই দেখেছি, পরোক্ষ কর মাইনাস ভর্তুকিকে আমরা বলেছিলাম নিট পরোক্ষ কর। তার মানে গোটাটা দাঁড়ালো আলটিমেটলি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট অ্যাট মার্কেট প্রাইস বা স্থূল আভ্যন্তরীণ উৎপাদন বাজার দামে, তার থেকে নিট পরোক্ষ কর বাদ দেওয়া হলে আমরা পাচ্ছি স্থূল অভ্যন্তরীণ উৎপাদন উপাদান ব্যয়, জিডিপি এফসি। তাহলে এখানে যে কনভার্সনটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে জিডিপি এমপি থেকে আমরা নেট ইনডিরেক্ট ট্যাক্স সাবট্রাক্ট করলে উইল গেট জিডিপি এফসি। মানে জিডিপি এমপি থেকে নিট পরোক্ষ কর যদি বাদ দিই তাহলে আমরা পাই জিডিপি এফসি। এই একই মেকানিজম আমরা বাকি দুটোর ক্ষেত্রেও ব্যবহার করতে পারি। কিরকম? জিএনপি এমপি, তার থেকে if we deduct net indirect tax from GNPMP, then GNPMP, that is gross national product at market price, will then become GNPFC, that is gross national product at factor cost. স্থূল জাতীয় উৎপাদন বাজার দামে, তার মানে জিএনপিএমপি থেকে নিট পরোক্ষ কর যদি বাদ দেওয়া হয় তাহলে আমরা পাবো স্থূল জাতীয় উৎপাদন উপাদান ব্যয় বা জিএনপি এফসি। আবার NDPMP, net domestic product at market price. Now if we deduct net indirect tax from net domestic product at market price, we'll get net domestic product at factor cost, that is NDPFC. নিট অভ্যন্তরীণ উৎপাদন বাজার দামে, তার থেকে নিট পরোক্ষ কর বাদ দিলে আমরা পাবো নিট অভ্যন্তরীণ উৎপাদন উপাদান ব্যয় বা এনডিপিএফসি। NNP market price, that is net national product at market price, তার থেকে net indirect tax deduct করলে will get NNP at factor cost, that means net national product at factor cost. নিট জাতীয় উৎপাদন বাজার দামে NNPMP, তার থেকে নিট পরোক্ষ কর বাদ দিলে আমরা পাবো নিট জাতীয় উৎপাদন উপাদান ব্যয় বা NNPFC. So therefore in this class we have discussed generally 6 types of national aggregates. এই ক্লাসে আমরা 6টা জাতীয় আয়ের সমষ্টিগত ধারণা নিয়ে আলোচনা করলাম। নেক্সট ক্লাসে এই ধারণাগুলোর উপর ভিত্তি করে কিছু অঙ্ক আমরা দেখব পরের ক্লাসটাতে।